এই ছেলেটি যখন বিয়ে করে বাড়ি ফিরছিল তখন রাস্তার মধ্যে তার বউ বদল হয়ে যায়। অর্থাৎ সে নিজের বউকে বাদ দিয়ে আরেকজনের বউকে বাড়িতে নিয়ে আসে। মানুষের বদল হওয়ার মতো তো কত কিছুই না থাকে। কারো জুতা বদল হয়ে যায়, কারো বই বদল হয়ে যায়, আবার কারো বন্ধুদের সাথে শার্ট বদল হয়ে যায়। কিন্তু কখনো কি শুনেছেন কারো বউ বদল হয়ে গেছে? আজকের মুভিটা এরকমই একটি অদ্ভুত কাহিনী নিয়ে নির্মিত। তবে এটা একটা ফানি মুভি হলেও এই মুভিতে সমাজের এমন কিছু বাস্তব বিষয় তুলে ধরা হয়েছে এবং একটি মেয়ের জীবনে তার স্বামীর ভালোবাসা যে কতটা গুরুত্বপূর্ণ সেটাই দেখতে চলেছেন এই সুন্দর মুভিটিতে। নিজের বউ বদল হওয়ার কারণে এই ছেলেটি তাকে খুঁজে পাওয়ার জন্য কত কিছুই না করে, সেটা আপনার কল্পনারও বাইরে। তাহলে চলুন বেশি দেরি না করে লাপাত্তা লেডিস নামের অসাধারণ এই মুভির গল্পটি শুরু করা যাক। মুভি শুরুতে আমরা দেখতে পাই ফুল এবং দীপকের বিয়ের অনুষ্ঠান হচ্ছে। ফুলের মা তার হাতে কাপড়ে বাঁধা একটা কিছু দিয়ে বলে এই জিনিসটা খুব সাবধানে রাখতে, কারণ এটা হারিয়ে গেলে ওর স্বামীর অমঙ্গল হবে। তারপর ফুলের মা তাকে একটি বড় কাপড় দিয়ে পুরো মাথাটা ঢেকে দেয়, আর সে ফুলকে বলে এখান থেকে স্বামীর বাড়ি পৌঁছানো পর্যন্ত সে যেন এই ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখে এবং কোনো রকমে যেন সে তার মুখ বের না করে। এটাই তাদের এখানকার রীতি। তারপর মেয়ে এবং জামাইকে মিষ্টি খাইয়ে তাদের বাড়ির পথে তুলে দেওয়া হয়। দীপকের বাড়ি এখান থেকে অনেক দূরে, তাই তাদের বাড়ি যেতে হলে বেশ কিছু রাস্তা পার হতে হবে। তাদের প্রথমে একটি নদী পার হতে হবে, তারপর বাসে উঠে সেখান থেকে কিছুটা পথ গিয়ে একটা মাঠের মধ্য থেকে ট্রেনে উঠতে হবে। কিছুটা পথ মোটরসাইকেলে যাওয়ার পরে তারা নদীতে পৌঁছায় এবং সবাই মিলে নৌকাতে করে অনেকক্ষণ পর মেইন রোডে এসে একটা বাসে উঠে পড়ে। দীপক তার বউকে নিয়ে বাসের ছাদে চড়ে বসেছিল। তারপর সেখানে বসে সে তার বউকে বলে তার সমস্ত গহনা খুলে দিতে, কারণ বাসের মধ্যে অনেক মানুষ, এখানে তার গহনাগুলো চুরি হয়ে যেতে পারে। স্বামীর কথা শুনে ফুল তার সমস্ত গহনা খুলে তার কাছে দিয়ে দেয়। গহনা নিতে নিতে দীপক তার বউকে বলে আমাদের গ্রামে একটি প্রবাদ চালু আছে, আর সেটা হচ্ছে যদি তোমার কখনো গহনা চুরি হয়ে যায় তাহলে তোমাকে দুই ধরনের কষ্ট পেতে হবে। ছোট কষ্ট হচ্ছে গহনা চুরির কষ্ট, আর বড় কষ্ট থানায় গিয়ে পুলিশের কাছ থেকে পেতে হবে। এরপর বাস থেকে নেমে তারা মাঠের মধ্য থেকে একটা ট্রেনে ওঠে। কিন্তু মজার ব্যাপার, যেহেতু এখন বিয়ের মৌসুম চলছে তাই তারা দেখতে পায় ট্রেনের মধ্যে আরও দুইটি কাপল বিয়ে করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সেখানে ফুলের মতো আরও দুইটি বউ আছে, আর তাদেরও মাথায় ঘোমটা দেওয়া। যেহেতু তাদের রীতি আছে মেয়েরা স্বামীর বাড়ি পৌঁছানোর আগ পর্যন্ত মাথার ঘোমটা তুলতে পারবে না। ট্রেনের মধ্যে অনেক ভিড় হওয়ার কারণে দীপক তার বউকে সেখানে বসিয়ে নিজে দাঁড়িয়ে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে কয়েকটা স্টেশন পার হয়ে গেলে সেখান থেকে দুই একজন নেমে যায়। তখন দীপকও সিটে বসতে পারে। তবে কিছুক্ষণ পর দীপকের একটু টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, তাই সে তার বউকে রেখে টয়লেটে যায় এবং ফুলকে সেখানেই বসে থাকতে বলে। তবে দীপক চলে গেলেই তারা আরও একটা স্টেশনে এসে পৌঁছায়, আর সেখান থেকেও কয়েকজন মানুষ নেমে যায় আর গাড়িতে নতুন কয়েকজন মানুষ ওঠে। এর ফলে ফুলের সিটটা চেঞ্জ হয়ে একদম জানালার পাশে চলে যায়। দীপক ফিরে এসে কোনো রকমে তার পাশের সিটে বসে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের নামার সময় হয়ে যায়। দীপক তার বউকে নিয়ে ট্রেন থেকে নেমে যায়, কিন্তু ততক্ষণে অনেক রাত হয়ে গেছে। এদিকে দীপকের বাসায় সবাই নতুন বউয়ের জন্য অপেক্ষা করছিল। যথাসময়ে দীপক তার বউকে নিয়ে বাসায় ফিরে আসে এবং সেখানে তার বন্ধু ও পাড়া প্রতিবেশীরা নাচ গান শুরু করে। কিন্তু বাড়িতে ঢুকতে হলে প্রথমেই নতুন বউ এবং বরকে তার বাবা মাকে সম্মান জানাতে হয়, আর এজন্য তাকে ঘোমটা খুলতে হয়। কিন্তু নতুন বউ যখন তার ঘোমটা খুলে তখন দীপক দেখতে পায় আর এটা তো তার বউ ফুল না, এটা অন্য কোনো মেয়ে। এটা দেখে তো সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় এবং তারা ভয় পেয়ে যায়। তখন দীপকের মনে পড়ে ট্রেনের মধ্যে তো এমন আরও দুইজন বিয়ে করে নিয়ে যাচ্ছিল, আর তখনই হয়তো সে ফুলের পরিবর্তে এই মেয়েটাকে নিয়ে চলে এসেছে। দীপকের যখন এই কথা মনে পড়ে তখনই সেখানে থাকা বাচ্চারা জোরে জোরে চিৎকার করে বলতে শুরু করে আমাদের চাচি বদল হয়ে গেছে, আমাদের চাচি বদল হয়ে গেছে। দীপক তখন মাটিতে বসে পড়ে নিজের মাথা চাপড়াতে শুরু করে। হাই হাই, এটা সে কি করলো? নিজের বউকেই বদল করে ফেললো। দীপকের বাবা তাকে বলতে শুরু করে আমি আমার বাপদাদার 14 জন্মে কখনো শুনিনি যে কেউ নিজের বউকে বদল করে ফেলতে পারে। মানুষ তো তার জুতা বদল করে, গায়ের শার্ট বদল করে, আর তুই কিনা নিজের বউ বদল করে আনলি। বাবার মুখে এই কথা শুনে সে তো খুবই কষ্ট পায়। এরপর সে তার বন্ধুদের সাথে নিয়ে স্টেশনে যায় ফুলকে খুঁজতে। দীপকের একজন বন্ধু এই মেয়েটাকেও সাথে নিয়ে যেতে চায়, কিন্তু তার বাবা তাকে নিয়ে যেতে দেয় না। সে বলে এত রাতে অন্য লোকের বউ সাইকেলের পিছনে করে নিয়ে যাবি, লজ্জা করবে না? ও এইখানেই থাক, তোরা যা। তারা চলে গেলে দীপকের বাবা ওই মেয়েটার কাছে জিজ্ঞেস করে তার নাম এবং পরিচয় কি।
মেয়েটি বলে তার নাম পুষ্পারানী আর তার বাড়ি ছত্তিশগড় প্রদেশে। তার পরিচয় শুনে তারা তাকে ঘরে নিয়ে যায় এবং দীপকের বোনের কাছে ঘুমাতে বলে। অন্যদিকে ফুল জানালার পাশে বসে ঘুমিয়ে গিয়েছিল। সে যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় সে পাতিলা নামক একটা স্টেশনে এসে পৌঁছেছে, কিন্তু এদিক ওদিক খুঁজেও সে কোথাও দীপককে দেখতে পায় না। এদিকে প্রদীপ নামের একজন লোক তাকে ডেকে নামিয়ে নিয়েছিল আর এর বউকেই দীপক নিয়ে গিয়েছে, কিন্তু সে যখন তার বউকে খুঁজে না পায় তখন সে ফুলকে নিয়ে যেতে চায় না, কারণ ফুল তো তার বউ না। এদিকে ফুল স্টেশনের বাইরে গেলে তাকে কয়েকজন রিক্সাওয়ালা মিলে ডাকাডাকি করলে সে ভয় পেয়ে যায় এবং আবারও স্টেশনের ভিতরে চলে আসে। প্রদীপের বউয়ের নাম ছিল জয়া। সে তার বউয়ের নাম ধরে সব জায়গায় ডাকতে শুরু করে, কিন্তু প্রদীপ তার বউকে কোথাও খুঁজে পায় না। অনেক ডাকাডাকি করেও বউকে না পেয়ে প্রদীপ তার বন্ধুদের সাথে মদ খেতে চলে যায় এবং সে তার বউকে আর খোঁজেই না। সে বন্ধুদের সাথে অন্য একটি মেয়ের কাছে যায় মজা করতে, কারণ বিয়ের রাতে তো তার এনজয় করতে হবে। এর ফলে বোঝা যায় সে আসলে একজন খারাপ লোক। এদিকে রাতের বেলা দীপকের বাসায় যখন সবাই ঘুমিয়েছিল তখন পুষ্পারানী মাথায় একটা চাদর দিয়ে বাইরে চলে আসে এবং সে তার মোবাইল ফোনটা বের করে সেখানে থাকা সিম কার্ডটি পুড়িয়ে ফেলে। এতে করে বোঝা যায় তার কাছে মোবাইল আছে, সে সেটা কাউকে জানাতে চায় না। অর্থাৎ এই মেয়েটির মধ্যে কোনো রহস্য আছে, কিন্তু কি সেই রহস্য? এদিকে সকাল হয়ে গেলে দেখা যায় ফুল স্টেশনের ওয়াশরুমের মধ্যে ঘুমিয়েছিল। ঘুম ভেঙে গেলে সে বাইরে বেরিয়ে আসে এবং নিজেকে এমন অসহায়ত্বের মধ্যে দেখে সে কাঁদতে শুরু করে। বাচ্চা একটি মেয়ে সে, এছাড়াও সে কখনো বাড়ির বাইরেই বের হয়নি। এমন অবস্থায় কি করবে ফুল কিছুই বুঝে উঠতে পারে না। সে যখন বাইরে দাঁড়িয়েছিল তখন হঠাৎ করে একজন ভিক্ষুক তাকে পিছন থেকে ডাকে আর ওই লোকটিকে দেখে সে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে সামনে একজনের সাথে ধাক্কা খায় আর এই ছেলেটির নাম ছিল ছোট্টু। সে ফুলকে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞেস করে এবং একসময় বুঝতে পারে মেয়েটি হারিয়ে গেছে। তখন সে সামনে থাকা ভিক্ষুককে দেখিয়ে বলে ওর নাম আব্দুল, ওকে দেখতে এমন হলেও ও আসলে খুব ভালো ছেলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করব, চলো আমার সাথে চলো। এই বলে সে ফুলকে একজন স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায়। স্টেশন মাস্টার তার নাম একটি খাতায় লিখে নেয় এবং সে কোন ট্রেনে এসেছে এগুলো জিজ্ঞেস করে। এছাড়াও সে ফুলের হাজবেন্ডের নাম জিজ্ঞেস করলে ফুল কিছুতেই তার হাজবেন্ডের নাম মুখে নিতে চায় না, কিন্তু হাজবেন্ডের নাম না বললে স্টেশন মাস্টার তাকে কিভাবে খুঁজে বের করবে। তখন ফুল তার নিজের হাতটা দেখায় আর সেখানে মেহেদি দিয়ে তার স্বামীর নাম লেখা ছিল দীপক। তবে এবার স্টেশন মাস্টার ফুলকে যখন তার গ্রামের নাম জিজ্ঞেস করে তখন সে কিছুই বলতে পারে না। তার শ্বশুরবাড়ির গ্রামের নাম জিজ্ঞেস করলে সে বলতে পারে না, কিন্তু তার এটা মনে ছিল যে তার শ্বশুরবাড়ির গ্রামের নাম কোনো একটা ফুল দিয়ে শুরু। স্টেশন মাস্টার তাকে বেশ কিছু ফুল দিয়ে গ্রামের নাম বলে শোনায়, কিন্তু এগুলোর মধ্যে একটাও তার শ্বশুরবাড়ির গ্রাম ছিল না। তখন স্টেশন মাস্টার তো মহা বিপদে পড়ে যায়। তার কাছে বাড়ির কোনো ফোন নাম্বার নেই, গ্রামের কোনো নাম মনে নেই এবং সে কোথায় যাবে এটাও জানে না, তাহলে তাকে কিভাবে হেল্প করবে। তাই বিরক্ত হয়ে স্টেশন মাস্টার ছোট্টুকে বলে তুই ওকে থানায় নিয়ে যা, পুলিশ তাহলে ওকে হেল্প করতে পারবে। কিন্তু থানার কথা শুনে ফুল তো ভয় পেয়ে যায় এবং সে থানায় যেতে চায় না, কারণ তার স্বামী বলেছে থানায় গেলে নাকি আরও বিপদ বাড়ে। ফুল যেহেতু থানায় যেতে চায় না তাই ছোট্টু তাকে একটা মহিলার কাছে নিয়ে যায়। এই মহিলাটির আবার স্টেশনে একটা চায়ের দোকান ছিল। ছোট্টু যখন মহিলাটিকে ফুলের সব ঘটনা খুলে বলে তখন মহিলাটি ফুলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলে এমন ঘটনা তো আমি আমার জীবনে প্রথমবার শুনছি, কিন্তু গ্রামের নাম বলতে না পারলে তাকে কিভাবে পৌঁছে দেব। ছোট্টু তাকে বলে তার গ্রামের নাম কোনো একটা ফুল দিয়ে শুরু, কিন্তু আমি তাকে শাপলা, গোলাপ, জুই, চামেলি, চম্পা, পদ্মা, মেঘনা, যমুনা সব শুনিয়েছি। এগুলো বলতে বলতে ফুলের নামই শেষ হয়ে গেছে, কিন্তু ফুলকুমারীর শ্বশুরবাড়ির ফুল আমি খুঁজে পাইনি। তার এমন কথা শুনে মনোজ মাই নামের ওই চায়ের দোকানদার মহিলাটি ফুলকে বলে তুমি কি কখনো ফ্রড নামে কিছু শুনেছ? যারা মানুষের সাথে চিটারি বাটপারি করে তাদেরকে ফ্রড বলে। দেখো তোমার স্বামীও তোমার সাথে এমন করেছে, সে তোমার গহনাগুলো খুলে নিয়ে তোমাকে আর নিয়েই যেতে চায়নি। মহিলাটির এমন কথা শুনে ফুল তাকে বলে আমার স্বামীর নামে কখনো তুমি খারাপ কথা বলবে না, আমার স্বামী খারাপ মানুষ না, সে আমাকে ঠিকই খুঁজতে আসবে। ফুলের এমন কথা শুনে মনোজমাই ছোট্টুকে বলে তুই কি সালমান খানের বাড়ির অ্যাড্রেস জানিস? তখন ছোট্টু সালমান খানের বাসার অ্যাড্রেস বলে দেয়। এটা শুনে মহিলাটি ফুলকে বলে ও জীবনে কখনো সালমান খানের বাড়িতে যাবেও না, এমনকি তার বাড়ি কোথায় সে চেনেও না, তারপরও তার অ্যাড্রেস ওর মনে আছে। কিন্তু তুমি যে ঘরে জীবনভর বড় হলে সেই ঘরের অ্যাড্রেসই জানো না, তুমি আবার কেমন মেয়ে হে? তোমার মা তোমাকে কিছুই শিক্ষা দেয়নি, সে তোমাকে একটা গাধা বানিয়েছে। এটা শুনে ফুল আবার বলে আমি গাধা না, আমার মা আমাকে মেলা কাজ শিখিয়েছে, আমি রান্না করতে পারি,
ঘর ঝাড়ু দিতে পারি, এমনকি অনেক কিছু বানাতেও পারি। যাই হোক, মনোজ মাই ফুলের ওপর অনেক বিরক্ত হয়ে ছোট্টুকে বলে তাকে নিয়ে চলে যেতে, কিন্তু ছোট্টু তাকে 2-1 দিন রাখার রিকোয়েস্ট করলেও সে রাখে না। কোনো উপায় না পেয়ে ছোট্টু ফুলকে নিয়ে তার নিজের ভাঙ্গা ঘরে চলে আসে। এই ঘরেই রাতের বেলা আব্দুল এবং সে শুয়ে থাকে। তারা দুজন ফুলকে একটা জায়গা করে দেয় এবং সেখানে ঘুমিয়ে পড়তে বলে। এদিকে পুষ্পারানী তার গহনাগুলো দীপকের মায়ের কাছে রেখে দেয়। আর সারা রাত ধরেও যখন দীপক তার বউ ফুলকে খুঁজে না পায়, তখন সকাল হয়ে গেলে সে থানায় যেতে চায় পুলিশের কাছে রিপোর্ট লেখানোর জন্য। সে নিজের সাথে পুষ্পারানীকেও নিয়ে যেতে চায়, কিন্তু পুষ্পা বলে থানায় যেতে তার ভয় লাগে, তাই সে যাবে না। তখন দীপক তার কিছু বন্ধুকে নিয়ে থানায় যায়। থানায় গিয়ে তারা দেখতে পায় থানার অফিসার মনোহর ঘুষের বিনিময়ে একজন আসামিকে ছিঁড়ে দিচ্ছে। এরপর তারা চলে গেলে গুঞ্জন নামের দীপকের এক বন্ধু পুলিশ অফিসারের সাথে সব ঘটনা বর্ণনা করে। কিন্তু অফিসার মনোহর যখন জানতে পারে যে দীপক তার বউকে হারিয়ে ফেলেছে, তখন সে তো অবাক হয়ে যায়। মনোহর দীপকের কাছে জিজ্ঞেস করে, তোমার সিক্রেটটা কি ভাই? কোন বুদ্ধিতে তুমি তোমার বউকে হারিয়েছো, একটু বলবে? আমি কত বছর ধরে চেষ্টা করছি আমার বউকে হারানোর, কিন্তু এই শালার বউ হারাই না। মনোহরের এমন কথা শুনে সেখানে দীপকের বন্ধুরা হেসে ফেলে। মনোহর তখন দীপকের কাছে বউকে খুঁজে দেওয়ার জন্য 15,000 টাকা ঘুষ চায়, কিন্তু দীপক 5,000 টাকা দেয় এবং নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাকে খুলে বলে। এছাড়াও সে বলে নিজের বউয়ের পরিবর্তে সে আরেকজনের বউ নিয়ে চলে এসেছে, আর তার নাম পুষ্পারানী। এটা শুনে মনোহর দীপককে পরের দিন ওই মেয়েটাকে অর্থাৎ পুষ্পাকে সাথে করে থানায় নিয়ে আসতে বলে। এরপর সে তার বউয়ের অর্থাৎ ফুলের কোনো ছবি তার কাছে আছে কিনা জিজ্ঞেস করে। তখন দীপক তার সাথে থাকা তার বউয়ের একমাত্র ফটোটা বের করে দেয়, কিন্তু এমনই কপাল তার, এটাও আবার মুখে ঘোমটা দেওয়া ফটো। যাই হোক, পুলিশ পুষ্পারানীকে একবার থানায় নিয়ে আসতে বলে এবং তাদের সেখান থেকে চলে যেতে বলে। দীপক থানা থেকে যখন বাসায় আসে, তখন তার বোনের ছোট্ট ছেলেটি বলতে থাকে, আমাদের নতুন আন্টিও ভেগে গেছে, আমাদের নতুন আন্টিও ভেগে গেছে। দীপকের মা তাকে বলে ওই মেয়েটি মন্দিরে যাওয়ার নাম করে চলে গেছে, কিন্তু সে এখনো ফিরে আসেনি। দীপকের তো আবারও মাথায় হাত। দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে পুষ্পারানী বাসায় ফিরে আসে, কিন্তু সে কোথায় গেছিল এটা কাউকেই সে বলতে চায় না। দীপক তার বাবাকে বলে, আমি পুষ্পার দেওয়া নাম্বারে তার বাসায় কল দিয়েছিলাম, কিন্তু ওটা ভুল নাম্বার ছিল, সে আমাদের ভুল নাম্বার দিয়েছে। কিন্তু কেন সে নিজের বাসার নাম্বার ভুল দিয়েছে এটা জিজ্ঞেস করলেও সে কিছুই বলে না। এদিকে প্রদীপ সিংও তার বউয়ের হারিয়ে যাওয়ার ব্যাপারে রিপোর্ট করেছিল। এর ফলেই ওই থানার অফিসার মনোহরকে ফোন করে এবং প্রদীপের বউয়ের সব ইনফরমেশন তাকে দেয়। কিন্তু এখানে তো তার বউয়ের নাম লেখা আছে জয়া। তবে মনোহর যখন শুনতে পারে প্রদীপের বউয়ের সাথে 15 ভরি সোনা আর একটি মোবাইল আছে, তখন সে তো খুশিতে বাকবাকুম করতে থাকে, কারণ জয়াকে খুঁজে পেলে তার এগুলো ভাগিয়ে নেওয়া যাবে। দীপক যখন মেয়েটিকে থানায় নিয়ে আসে, তখন মনোহর তাকে যা যা জিজ্ঞেস করে সে সবকিছুই মিথ্যা বলে। নিজের নাম জয়া হলেও সে পুষ্পা বলে। এছাড়াও গ্রামের নাম, শ্বশুরবাড়ির গ্রামের নাম সবকিছুই সে মিথ্যা বলে। মনোহর একজন কনস্টেবলকে তার ফটো নিতে বললে সে নিজের মুখ ঘোমটা দিয়ে ঢেকে দেয় আর বলে ঘোমটা বাদে ছবি তুললে নতুন বউয়ের বদনাম হবে। কিন্তু সে জোর করেও ছবি তুলতে পারে না, কারণ এসব এলাকায় মানুষজন এসবের বিরুদ্ধে খুবই স্ট্রিক্ট। যাই হোক, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এদিকে ফুলের কথা মনে আছে তো? তাকে বসে থাকতে দেখে মনোজ মাই ফুলকে তার দোকানে কাজ করতে বলে। ফুল তখন কাজ করা শুরু করে। তারপর রাত হলে মহিলাটি ফুলকে তার নিজের বাসায় নিয়ে যায় এবং আজ থেকে তাকে এখানেই থাকতে বলে। এই বাড়িতে মনোজ মাই একাই থাকতো। বহুদিন আগে তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে। তারপর থেকেই সে স্টেশনে চা বিক্রি করে নিজের জীবন চালায়। তাকে দেখতে কঠোর মনে হলেও সে আসলে খুবই নরম হৃদয়ের একজন মানুষ। সে নিজেও বেশ কয়েকটা ফুলের নাম বলেছে, যাতে ফুলকুমারীর গ্রামের নাম মনে পড়ে। তারা দুজন যখন কথা বলছিল, তখন ফুলকুমারী মনোজ মাইকে তার দোকানের চায়ের পাশাপাশি মিষ্টি বিক্রির পরামর্শ দেয়। ফুলকুমারীর এই প্রস্তাবটা মহিলাটির বেশ ভালোই লাগে, তাই সে পরদিন সকালেই ফুলকুমারীর বানানো মিষ্টি তার দোকানে বিক্রি করতে শুরু করে। প্রথমেই একজন কাস্টমারের কাছে মিষ্টি বিক্রি করতে গেলে ফুলকুমারী প্রথমে তাকে একটু খেয়ে দেখতে বলে, সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা টেস্ট করার জন্য। কিন্তু মনোজ মাই তাকে বলে, মুখে মিষ্টি দেওয়ার মতো এমন কোনো সেলিব্রেশন বা আনন্দ আমার জীবনে কখনো ঘটেনি। এভাবে এখানেই ফুলকুমারীর দিন কাটতে থাকে। অন্যদিকে দীপকের বাড়ি থেকে পুষ্পারানী মার্কেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, আর তাকে ফলো করার জন্য পুলিশ অফিসার মনোহর তার একজন সহকর্মীকে নিয়ে পুষ্পার পিছু করা শুরু করে। পুষ্পা প্রথমেই একটা মন্দিরে যায় ফোনে কথা বলার জন্যে, কারণ এখানে মোবাইলের নেটওয়ার্ক ভালো পায়। সেখানে সে ফোনে কারোর সাথে কথা বলে সোজা স্বর্ণকারের দোকানে গিয়ে একটা গহনা বিক্রি করে। তারপর কিছু জামা কাপড় কিনে আবারও কারোর সাথে মোবাইলে কথা বলে। আর এই পুরোটা সময় অফিসার মনোহর পুষ্পার একটা ছবি তোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু অনেকগুলো ছবি তুলেও তারা মেয়েটির মুখের কোনো ছবিই তুলতে পারে না।
সবকিছু কেনাকাটা শেষ করে পুষ্পা রানী একটি কুরিয়ারের দোকানে চলে যায় সেগুলো কারোর কাছে কুরিয়ার করে পাঠানোর জন্য। এত সব কাজ শেষ হলে সে আবারও বাসায় ফিরে আসে এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালের দিকে দীপকের গম খেতে যায় তার সর্ষের ফলন কেমন হয়েছে দেখতে। এমন সময় সেখানে দীপকের বন্ধু গুঞ্জন আসে। আসলে গুঞ্জন এই মেয়েটিকে অনেক আগে থেকেই পছন্দ করে ফেলেছিল, তাই সে একটু সুযোগ খুঁজছিল যাতে করে পুষ্পার কাছাকাছি আসা যায়। সে পুষ্পার সাথে এটা ওটা নিয়ে আলোচনা করছিল। এমন সময় সেখানে দীপকের বাবা আসে এবং তাদেরকে জানায় তাদের জন্য খুবই খারাপ খবর হচ্ছে, এই বছর ফসলের ফলন একটুও ভালো হবে না, কারণ ফসলে এক ধরনের পোকা দেখা দিয়েছে আর ওই পোকাগুলো ফসল সব কাঁচাই খেয়ে শেষ করে ফেলছে। এসব কিছু দেখে পুষ্পারানী দীপকের বাবাকে ওই পোকা দমানোর জন্য একটা ফাঁদ তৈরির পরামর্শ দেয় এবং কিভাবে এগুলো থেকে মুক্তি পাওয়া যাবে সেগুলো সবকিছু বলে দেয়। কিন্তু তার মাথায় এমন আইডিয়া বা সে এগুলো কিভাবে জানে এটা জানতে চাওয়ায় পুষ্পারানী বলে তার বাবার অনেক ফসলের জমি ছিল আর তার বাবা এগুলো চাষ করত, এর কারণেই সে ফসলের চাষ সম্পর্কে ভালোই জানে। তাছাড়া সে শহরের একটি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। তার এইসব বিষয়ে এমন অভিজ্ঞতা দেখে দীপকের বোন পুষ্পারানীকে জিজ্ঞেস করে সেগুলো কোথা থেকে জেনেছে। তখন পুষ্পারানী তাকে বলে, আমার বাবার কিছুটা জমি ছিল, সেই জমিতে বাবা ফার্মিং করত। ছোট থেকেই এগুলো দেখে বড় হওয়ার কারণে আমার বড় হয়ে ইচ্ছা হয় আমিও জমিতে বাবার মতো ফার্মিং করব। কিন্তু বাবা আমার বিয়ে দিয়ে দেওয়ার জন্য আমাদের পুরো জমিটাই বিক্রি করে ফেলে। কিন্তু আমি বিয়ে করতে চাইনি, আমি চেয়েছিলাম শহরে গিয়ে ফার্মিং নিয়ে আরও পড়াশোনা করব। কিন্তু একদিন বাবা আমাকে জানালো আমি যদি বিয়ে না করি তাহলে সে আত্মহত্যা করে মারা যাবে, আর এই কারণেই বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হয়েছে। তার এমন সব ঘটনা শুনে বোঝা যায় আসলে এই মেয়েটি কোনো চোর বা খারাপ মেয়ে না, সে একজন শিক্ষিত এবং ভালো মনের মেয়ে। সে বিয়ে করতে চায়নি বিধায় সে তার স্বামীর বাড়ি ফিরে যেতে চায় না, আর এ কারণে সে এতদিন নিজের নাম গোপন করে রেখেছিল এবং নিজের পরিচয় গোপন করে রেখেছিল। বাইরে থেকে সে যখন ঘরের মধ্যে আসে তখন বেডের নিচে একটি ছবি খুঁজে পায়। এই ছবিটা দেখিয়ে দীপকের বোনকে জিজ্ঞেস করলে সে বলে এটা তার হাজবেন্ডের ছবি আর এটা সে নিজেই এঁকেছে। কিন্তু তার এমন ছবি আঁকার ট্যালেন্ট কোথায় পেয়েছে এটা জিজ্ঞেস করলে দীপকের বোন বলে সে এমনি এমনি এই ট্যালেন্ট পেয়েছে, তবে সে কখনো অন্য কারো ছবি আঁকেনি। তার এমন সুন্দর মেধা দেখে পুষ্পারানী তাকে বলে এই মেধার যত্ন নিতে এবং আরও অন্য কারো ছবি আঁকতে, তাহলে সে ভালো কিছু করতে পারবে। কিন্তু এত ভালো একটা গুণ তার কাছে কেমন একটা ফালতু বিষয় মনে হয়, তাই সে শুধুই হাসে। আর এভাবেই হাসি ঠাট্টা করতে করতে তাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয় আর তারা দুইজন একসময় বন্ধুতে পরিণত হয়। আর অন্যদিকে ফুলকুমারীর সাথে মনোজ মাইয়েরও খুব দারুণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। মনোজ মাইয়ের দোকানে দিন দিন উন্নতি হচ্ছিল, কারণ ফুল খুব মনোযোগী এবং দারুণ একটা মেয়ে। কাজ করতে করতে ফুল মনোজ মাইকে বলে আমাদের মেয়েদেরকে শুধুমাত্র ঘরে রাখার মধ্য দিয়ে আমাদেরকে পুরুষের কোনো কাজে লাগানো হয় না, আর এতে করে অর্থনীতিও উন্নতি হয় না। কিন্তু দেখো দাদি, আমি যখন বাড়ি যাব তখন তোমার মতো কোনো না কোনো একটা কাজ করে আমার স্বামীকে হেল্প করব। ফুলকুমারী যেহেতু খুব ভালো কাজ করছিল আর তার কাজের ফলে মনোজ মাইয়ের দোকানে বেচা বিক্রি খুব বেড়ে গিয়েছিল, তাই সে ফুলকুমারীকে পারিশ্রমিক হিসেবে বেশ কিছু টাকা দেয়। কিন্তু প্রথমে ফুলকুমারী সেটা নিতেই চাইছিল না, কিন্তু ধমক দেওয়ার পরে সে টাকাটা নেয় এবং নিজের আসলে বেঁধে রাখে। ফুলকে কয়েকদিন ধরে খুঁজে খুঁজে না পেয়ে দীপক বেশ কিছুটা হতাশ হয়ে গিয়েছিল, তাই সে বন্ধুদের সাথে সে মদ খাচ্ছিল। এমন সময় তার বন্ধুরা তার বউকে নিয়ে বিভিন্ন আজে বাজে কথা বলছিল এবং তারা তাকে আর খুঁজতে নিষেধ করছিল। কিন্তু এটা শোনার পর দীপক তার বন্ধুদের ওপর অনেক রেগে যায়, কারণ সে তার বউকে অনেক ভালোবাসে এবং তাকে যেভাবেই হোক সে খুঁজে বের করবে। এগুলো বলে সে বন্ধুদের কাছ থেকে উঠে বাসায় চলে আসে। সে যখন বাসায় আসছিল ওই দিন রাতেই আবার পুষ্পারানী বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সে যখন বেরিয়ে যাবে ঠিক সেই সময় তার সামনে দীপক এসে পড়ে। দীপক পড়ে যাওয়ার কারণে সে দৌড়ে গিয়ে তাকে তুলে নিয়ে আসে এবং নিজের রুমে শুইয়ে দেয়। কিন্তু নেশার ঘরেও সে ফুলের নাম বারবার বলছিল, আর পুষ্পারানী তার পকেটে হাত দিয়ে দেখতে পায় ফুলের যে একমাত্র ছবিটা তার কাছে ছিল সেটা নিয়েই দীপক তাকে খুঁজে বেড়াচ্ছে। দীপকের এমন ভালোবাসা আর তার অসহায়ত্ব দেখে পুষ্পারানীর খুব মায়া হয়, তাই সে সেদিন আর ওই বাড়ি থেকে চলে যায় না। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে যখন বাইরে বসেছিল তেমন সময় দীপকের বোন তার কাছে আরও একটা ছবি বানিয়ে নিয়ে আসে, আর এটা ছিল তার ছেলে বাবলুর ছবি। এটা দেখে পুষ্পারানীর মাথায় একটা প্ল্যান আসে। সে দীপকের বোনকে বলে, তুমি কি আমার জন্য একটা ছবি এঁকে দিতে পারবে? তুমি নিশ্চয়ই ফুলকুমারীকে দেখেছো, তাই তুমি যদি আমাকে তার একটা ছবি এঁকে দিতে তাহলে আমি সেটা বিভিন্ন শহরে পোস্টার হিসেবে লাগিয়ে দিতাম, আর এতে করে ফুলকুমারীকে খুঁজে পাওয়া সহজ হয়ে যেত। এই প্ল্যান অনুযায়ী তারা কাজ শুরু করে দেয়।
কিন্তু সে ফুলকুমারীর সাথে নিজেরও একটা ছবি আঁকিয়ে নিয়েছিল। আর এই ছবিটা প্রিন্ট করার সময় সেটা পুলিশ অফিসার মনোহরের হাতে পড়ে যায়। তাই মনোহর সাথে সাথে তাকে গ্রেপ্তার করে। দীপক যখন তাকে জিজ্ঞেস করে যে কেন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তখন পুলিশ পুষ্পারানীর হাত দেখায়। সেখানে তার নাম দিয়ে একটি ট্যাটু আঁকা ছিল, যেখানে লেখা আছে তার নাম জয়া, অর্থাৎ সে হচ্ছে প্রদীপের বউ জয়া। কিন্তু সে এতদিন নাম গোপন করে নিজের নাম পুষ্পারানী বলেছিল। এটা দেখে দীপক তার উপর অনেক রেগে যায় এবং তাকে মিথ্যা বলার জন্য সে কান্নাকাটি শুরু করে। পুলিশ অফিসারের কথা মতো পুষ্পারানীকে একজন চোর হিসেবে ধরে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুষ্পা বারবার দীপকের কাছে কিছু একটা বলতে যাচ্ছিল, যদিও সেগুলো দীপক কিছুই শোনে না। পুলিশ তাকে ধরে সোজা থানায় নিয়ে চলে যায়। কিন্তু পুষ্পারানী পুলিশের কাছে বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল এবং সে বলছিল তার যত গহনা এবং টাকা আছে সে প্রয়োজন পড়লে সবগুলো রেখে দিক, কিন্তু তাকে ছেড়ে দিক, তার এখনো অনেক কিছু করা বাকি। কিন্তু পুলিশ অফিসার তাকে খুঁজে পাওয়ার ব্যাপারটি প্রদীপ যে থানায় রিপোর্ট করেছিল সেই থানায় বলে দেয়, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই প্রদীপ তাকে নিতে চলে আসবে। এদিকে বাসায় যখন দীপক এবং তার পরিবারের সবাই মন খারাপ করে বসেছিল, তখন সেখানে গুঞ্জন আসে এবং সে বলে পুষ্পা কোনো চোর বা খারাপ মেয়ে না। সে যদি চোর বা খারাপ মেয়ে হবে তাহলে সে ফুলকে খুঁজে বের করার জন্য এই নোটিশটা কেন সব জায়গাতে লাগিয়ে বেড়াবে। এই বলে সে দীপকের হাতে নোটিশের সেই ফটোটা ধরিয়ে দেয়। এটা দেখে দীপক তার ভুল বুঝতে পারে এবং তার বন্ধুদেরকে নিয়ে সে আবারও থানায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। আর এদিকে এই ফটোটা সেই স্টেশনে এসে পৌঁছে গিয়েছিল। আর একজন লোক এসে ফটোটা নিয়ে মনোজ মাইকে দেখায়। মনোজ মাই তো দেখার সাথে সাথে ফুলকে চিনতে পারে, তার পাশেই ফুল ছিল। আর ওই বিজ্ঞপ্তিতে ফুলের অ্যাড্রেস এবং দীপকের অ্যাড্রেসও খুব ভালোভাবে লেখা ছিল। আর দীপকের গ্রামের নাম ছিল সূর্যমুখী গ্রাম। যে ফুল দেখ শুরু গ্রামের নাম কেউ এতদিন মনে করতে পারছিল না, সেই গ্রামের নাম আসলে ছিল সূর্যমুখী। আর এই নামটা শোনার পর ছোট্ট মনোজ মাই এবং সেখানে থাকা সবাই খুশি হয়, কারণ এখন তারা ফুলকে দীপকের গ্রামে পাঠিয়ে দিতে পারবে। তারা ওই ফটো এবং বিজ্ঞপ্তি নিয়ে স্টেশন মাস্টারের কাছে যায়, কিন্তু সমস্যা হয় স্টেশন মাস্টার যখন নিচে দেওয়া নাম্বারে ফোন করে তখন কেউ সেই ফোনটি রিসিভ করে না। আসলে এই ফোনটি ছিল পুষ্পার সেই ফোন, কিন্তু পুষ্পাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার কারণে ফোনটি এখন সে রিসিভ করতে পারছে না। তবে স্টেশন মাস্টারের মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে কিছুক্ষণের মধ্যেই ওই দিকে যাওয়ার একটা ট্রেন আসবে, আমরা যদি ফুলকে ওই ট্রেনে উঠিয়ে দিতে পারি তাহলে সে হয়তো ওই গ্রামে গিয়ে নেমে পড়তে পারবে। যেই ভাবা সেই কাজ, তারা সাথে সাথে ফুলকে সেই ট্রেনে উঠিয়ে দেয় এবং স্টেশন মাস্টার ফুলকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় এখান থেকে ঠিক 9টা স্টেশন পরে যে স্টেশনটা পড়বে সেটাতে তুমি নেমে যাবে, আর ওখান থেকেই সূর্যমুখী গ্রামে যাওয়া যাবে। এভাবে ফুল একের পর এক স্টেশন গুনতে গুনতে তার হাজবেন্ডের গ্রামে চলে যাচ্ছিল। তাকে গাড়িতে তুলে দিয়ে মনোজ মাই যখন তার দোকানে ফিরে আসে তখন সে ফুলের বানানো 1 চামচ মিষ্টি নিজের মুখে তুলে নেয়, কারণ এখন তো তার সেলিব্রেশন করার মতো একটা আনন্দ জুটেই গেছে। আর এদিকে পুষ্পা তার নিজের সব ঘটনা পুলিশ অফিসারের কাছে খুলে বলে। সে যে আসলে বিয়ে করতে চায়নি, কিন্তু তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, এই ব্যাপারটি সে সবকিছুই খুলে বলে। তবে সে আসলে ইচ্ছাকৃতভাবে দীপকের সাথে নেমে যায়নি, এটা আসলেই ভুলক্রমে ঘটে গিয়েছিল। যেহেতু তার মুখে ঘোমটা ছিল তাই সে দেখতে পায়নি কোথায় নেমে যাচ্ছে। তবে যেহেতু সৃষ্টিকর্তা তাকে এমন একটা সুযোগ করে দিয়েছে, তাই সেই সুযোগটা জয়া কোনোভাবেই হারাতে চায়নি। সে যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিল সেখানে টাকা জমা দেওয়ার সময় চলে এসেছিল, তাই সে নিজের একটা গহনা বিক্রি করে ভার্সিটিতে সেদিন টাকা জমা দিয়েছিল। আর ওই একই ইউনিভার্সিটিতে তার চাচাতো বোন পড়তো, তার কিছু জামা কাপড় কেনার প্রয়োজন পড়েছিল, তাই সে দোকান থেকে জামা কাপড় কিনে কুরিয়ারে সেটা পাঠিয়ে দিয়েছিল। তারা যখন কথা বলছিল তখন পুলিশ অফিসার মনোহর পুষ্পার ফোনটি বের করে দেখতে পায় সেখানে 16টি মিসড কল আছে। সাথে সাথে তারা ওই নাম্বারে কল ব্যাক করে। তখন স্টেশন মাস্টার তাকে জানায় ফুল এই স্টেশনে ছিল এবং তাকে একটি ট্রেনে তুলে দেওয়া হয়েছে। ফুলকে পাওয়া গেছে এমন খবর শুনে দীপক তো খুশিতে আত্মহারা হয়ে যায়। তারপরেই তার বন্ধুদের নিয়ে সে দ্রুত স্টেশনের দিকে যায়, কিন্তু পুলিশ কিছুতেই পুষ্পাকে ছাড়তে রাজি হয় না, কারণ তার হাজবেন্ড তাকে পাওয়ার জন্য একটা রিপোর্ট লিখিয়েছিল। পুষ্পাকে জেলে রেখে দেওয়া হয়, অনেক রিকোয়েস্টের পরেও তাকে ছাড়া হয় না। দীপক এবং তার বন্ধুরা চলে গেলে কিছুক্ষণের মধ্যে সেখানে প্রদীপ আসে। সে পুলিশকে কিছু টাকা দিলে পুলিশ অফিসার পুষ্পাকে তার হাতে তুলে দেয়, কিন্তু তাকে কাছে পাওয়ার সাথে সাথে প্রদীপ পুষ্পাকে চড় মারে এবং অনেক ধরনের হুমকি দেয়। সে বলে এখান থেকেই তোকে মারার কাজ শুরু হলো, এরপর বাসায় যেয়ে বুঝতে পারবি পালিয়ে যাওয়ার স্বাদ কতটা ভয়ঙ্কর। সে যখন পুষ্পাকে নিয়ে চলে যাবে সেই মুহূর্তে পুলিশ অফিসার মনোহর তাকে থামায় এবং সে বলে আমার ডিউটি ছিল পুষ্পাকে অর্থাৎ তোমার বউকে তোমার হাতে তুলে দেওয়া,
আর সেটা আমি কমপ্লিট করেছি। কিন্তু এখন আমার আরেকটা ডিউটি হচ্ছে, তুমি আমার সামনেই একজন নারীকে মেরেছো, আর পুষ্পা তোমার সাথে যেতে চায় না। সে একজন পূর্ণবয়স্ক মেয়ে, তাই তার সম্পূর্ণ অধিকার আছে সে কোথায় যাবে সেটা বেছে নেওয়ার। সুতরাং তুমি ওকে এখানে ছেড়ে দিয়ে সোজা চলে যাও। পুলিশের মুখে এমন কথা শুনে প্রদীপ মনোহরকে হুমকি দেয়, আর এতে করে মনোহর আরও রেগে যায় এবং সে তাকে জেলে ভরে দেওয়ার হুমকি দেয়। আর এ কারণেই বাধ্য হয়েই প্রদীপ পুষ্পাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। অফিসার মনোহর পুষ্পা বা জয়ার সব গহনা এবং তার ফোন ফিরিয়ে দেয়, যদিও মেয়েটি এগুলো সব তাকেই দিয়ে দিতে চাইছিল, কিন্তু সে কিছুই নেয় না। বরং সে পুষ্পাকে বলে সে যেন ভালো করে পড়াশোনা করে এবং একজন ভালো মেয়ে হয়ে দেশের উপকার করে। যাই হোক, এদিকে দীপক তার বন্ধুদের সাথে স্টেশনে এসে, অর্থাৎ ফুলকুমারী যে স্টেশনে ছিল সেখানে যেতে চায়, কিন্তু সেখানে যাওয়ার কোনো ট্রেন না থাকায় সে বাসে করে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছিল। ঠিক সেই সময়ে পিছন থেকে ফুলকুমারী তার নাম ধরে ডেকে ওঠে। দীপক ফিরে ফুলকে দেখতে পায় এবং সে তার ভালোবাসাকে খুঁজে পেয়ে যায়। সে তার প্রাণের বউকে খুঁজে পেয়ে যায়।